প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট এই অংশের আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভার্বস টাইপস। সো এই টপিকটা হচ্ছে আমাদের গ্রামারটা বেসিক থেকে বোঝার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটি। তো সুতরাং যদি আমরা ইংলিশ গ্রামারে খুব ভালো হতে চাই, খুব ভালোভাবে বুঝতে চাই শুরু থেকে, তাহলে আমাদেরকে অবশ্যই এই টপিকটা খুব ভালোভাবে বুঝতে হবে। সো এই টপিকে মূলত আজকে আমরা আলোচনা করব ভার্বসের প্রকারভেদ সম্পর্কে, ঠিক আছে? সো প্রথমে আমরা দেখি যে এখানে একটা ভার্বের একটা ট্রি দেওয়া আছে। সো এক নজরে ভার্বস গুলো কত প্রকার, কিভাবে হতে পারে, কি হতে পারে, সেটা একটু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা একটু দেখি এখানে কি কি ভার্ব আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখো, প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এরপর দেখো প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার: প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারি। সো এরপর দেখতে পাচ্ছি আমরা এই পাশে নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। সো এই হচ্ছে ভার্বের বিভিন্ন প্রকারভেদগুলো। আমরা এখন এই ভার্বসের যে প্রকারভেদগুলো আছে সবগুলো ডিটেইলসে জানবো, যে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা, কিভাবে হয়, কিভাবে চিনবো আমরা, এই সব কিছু আমরা ইনশাআল্লাহ এখন খুব ভালোভাবে জানবো। সো প্রথমে শুরু করি আমরা ফাইনাইট ভার্ব দিয়ে। দেখো, ফাইনাইট ভার্বটা বোঝার জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স দিকে খেয়াল করি আগে। প্রথমে দেখো, শি গোজ টু মার্কেট টু বাই এ ড্রেস। আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর এই সেন্টেন্সটার মধ্যে কয়েকটা ভার্ব আছে। যেমন আমরা যদি বলি গোজ একটা ভার্ব এবং টু বাই একটা ভার্ব, দুটো ভার্ব দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে টেন্সটাকে পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট করি, তাহলে কি হয় দেখো। যদি আমরা এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট করে ফেলি, তাহলে কি বাক্যটা এরকমই থাকবে? অবশ্যই না, সেন্টেন্সটায় কিছু পরিবর্তন হবে। সেটা কোথায়? দেখো, সে ঠিক থাকবে সাবজেক্টের জায়গায়, আর আমরা জানি ভার্বটা চেঞ্জ হবে। সো এখানে দুটো ভার্ব আছে, কোন ভার্বটা চেঞ্জ করব আমরা? নিশ্চয়ই গো চেঞ্জ করব। তো গোটা হয়ে যাবে ওয়েন্ট। শি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ ড্রেস, ঠিক আছে? খুব সিম্পল। যদি আমরা প্রথম সেন্টেন্সটা, এই যে শি গোস টু মার্কেট, এই সেন্টেন্সটাকে যদি আমরা টেন্স পরিবর্তন করি, পাস্ট টেন্স থেকে যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই, তাহলে আমরা এই সেন্টেন্সটা পাচ্ছি, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে এখানে দুটো ভার্ব ছিল, গোজ এবং টু বাই। যখন আমরা টেন্সটাকে পরিবর্তন করলাম, পাস্ট থেকে যখন প্রেজেন্ট করলাম, তখন কি আমাদের দুটো ভার্ব চেঞ্জ হয়েছে? না, হয়নি। একটা ভার্ব চেঞ্জ হয়েছে, আর একটা ভার্ব চেঞ্জ হয়নি। সো যেই ভার্বটা চেঞ্জ হয়েছে সেটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা চেঞ্জ হয় নাই তাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। তার মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে গোজ একটা ফাইনাইট ভার্ব, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, আর টু বাই নন ফাইনাইট ভার্ব, টু বাই নন ফাইনাইট ভার্ব। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। সো আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব? সহজ করে যদি বলি যে টেন্স পরিবর্তন করলে যে ভার্বটা পরিবর্তন হবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা বলতে পারি যেই ভার্বটাকে দেখে আমরা টেন্স বুঝি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আরো অন্যভাবে বলতে পারি যে সাধারণত সাবজেক্টের পরপর যে ভার্বটা থাকে সাধারণত সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আশা করছি ফাইনাইট ভার্ব কি জিনিসটা আমাদের ক্লিয়ার। আর যে ভার্বগুলো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো এই কথাগুলো আমরা এখানে লিখেছি, জাস্ট ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি, এর বেশি কিছু এখানে নাই। সো আশা করছি এখন থেকে আমাদের ফাইনাইট ভার্ব চিনতে কারো কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সো এখন দেখবো আমরা
এখন দেখবো আমরা যে ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার বলেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো দেখো যে প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, তো সংখ্যাটা একটু দেখিয়ে রাখো। সেন্টেন্সে সাবজেক্ট এর পরে যে ভার্ব থাকে তাকেই মূলত মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলে। মানে সাবজেক্টের পর পরে সাবজেক্ট এটা এরপর যে ভার্বটা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এরপর কি দেখো, সাবজেক্টের পর যদি একটি ভার্ব থাকে তবে তা প্রিন্সিপাল ভার্ব, মানে সাবজেক্টের পর যদি একটা ভার্বই থাকে তবে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। ওকে, আর যদি একাধিক ভার্ব থাকে মানে কয়েকটা ভার্ব থাকে তবে প্রথম ভার্বটি অক্সিলারি ভার্ব। ধরো যেমন এখানে যে উই শুড অবি আওয়ার প্যারেন্টস, সেখানে দুইটা ভার্ব আছে শুড এবং অবি। তো যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, প্রথমটি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এন্ড এই যে অবে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো আশা করছি যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার কোনটা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, সো এখন জানবো আমরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি কি দেখো, যে ভার্ব মূল ভার্বকে টেন্স, ভয়েস এবং মোড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। যেমন শি ইজ ওয়াকিং, এই যে দুইটা ভার্ব থাকতে বলছিলাম, প্রথমটা হচ্ছে অক্সিলারি, পরেরটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সো এখানে টেন্স তৈরি করতে আমাদের ইজ সাহায্য করেছে। এরপর দেখো দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হার, অর্থাৎ এখানে ভয়েস বা প্যাসিভ তৈরি করতে আমাদেরকে ওয়াজ শব্দটা হেল্প করেছে। এন্ড লাস্টে দেখো উই মাস্ট অবে দ্য ল, সো মুড তৈরিতে আমাদেরকে এখানে সাহায্য করেছে। আমরা আবারও বলছি, প্রথম ভার্ব, দুটো ভার্ব থাকলে প্রথমটা হচ্ছে অক্সিলারি এবং দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। যদি কোনো সেন্টেন্সে একটা ভার্ব থাকে সেটা সবসময় মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বই হবে, আর যদি একাধিক ভার্ব থাকে তাহলে প্রথমটা অক্সিলারি, পরেরটা মেইন ভার্ব। ঠিক আছে, আর অক্সিলারি ভার্ব হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। সো একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। এখন আসো যে প্রাইমারি অক্সিলারি কোনগুলা, তিনটা ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। ঠিক আছে, সো বি, ডু এবং হ্যাভ। আর প্রতিটা ভার্বের মনে রাখবা তিনটা করে ফর্মস থাকে নরমালি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। সেই হিসেবে এই যে বি, ডু এবং হ্যাভ এদেরও কিন্তু তিনটা ফর্ম থাকবে। সো বি ভার্বের তিনটা ফর্ম হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বিন। ডু ভার্বের তিনটা ফর্ম হচ্ছে ডু, ডিড এবং ডান। হ্যাভ ভার্বের তিনটা ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। সো এই যে ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে যে বি ভার্বের তিনটা ফর্ম কি, সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। ডু ভার্বের তিনটা ফর্ম ডু, ডিড, ডান। হ্যাভ ভার্বের তিনটা ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। এটা একটু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, বিকজ আমরা যখন পরবর্তী টেন্স করব, ভয়েস করব, এই ভার্বগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো এখন আসো এই যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটা আমরা সবসময় V1 দ্বারা প্রকাশ করি বা V2 দ্বারা প্রকাশ করি পাস্ট ফর্মকে, এন্ড পাস্ট পার্টিসিপলকে আমরা V3 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তার মানে কেউ যদি তোমাকে বলে V1 কোন ভার্ব, তাহলে অবশ্যই বলবো V1টা হচ্ছে V1টা হচ্ছে কি ভার্ব, V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2টা হচ্ছে পাস্ট ফর্ম, V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, সো এখন তাহলে আমাদের ক্লিয়ার। সো বলতে পারি বি ভার্বের V1 কি, এম, ইজ, আর। বি ভার্বের V2 কি, ওয়াজ, ওয়্যার। বি ভার্বের V3 কি, বিন। ডু ভার্বের V1 হচ্ছে ডু, ডু ভার্বের V2 হচ্ছে ডিড, V3 হচ্ছে ডান। হ্যাভ ভার্বের V1 হচ্ছে হ্যাভ, হ্যাজ। হ্যাভ ভার্বের V2 হচ্ছে হ্যাড এবং হ্যাভ ভার্বের V3 হচ্ছে হ্যাড। সো এভাবে আমরা শিখে ফেলবো সবাই। ঠিক আছে, এখন আবার একটা ব্যাপার খেয়াল করো, এটা তো V1 2 3, তাহলে এটা আবার কি ফর্ম, এটা তো একটা ভার্ব তাই না, বি তো একটা ভার্ব। সো সেন্টেন্স আমরা দেখি যে বি সরাসরি ব্যবহার হয়। সো এক্ষেত্রে মনে রাখবা বিটা হচ্ছে বেস ফর্ম, বেস মানে হচ্ছে মূল ফর্ম, আর এটাকে আমরা প্রকাশ করব V0 দ্বারা, কি দ্বারা, V0 বা V0 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, সো আমরা তাহলে এখানে চারটা ফর্ম দেখতে পাচ্ছি, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এখন দেখো মডেল অক্সিলারি। ওকে, সো মডেল অক্সিলারি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, একটু ভালো করে দেখো মডেল অক্সিলারিটা।
এইখানে যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করবো, বিকজ সবগুলো আমাদের কাজে লাগবে। সো আমরা হয়তো আগে অনেকেই অল্প কয়েকটা ভার্ব মনে রাখতাম, যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। এই 8টা ভার্ব আমরা হয়তো সবাই মনে রাখি, বাকিগুলো হয়তো মনে রাখি না, বাট আজকে থেকে চেষ্টা করবো এই সবগুলো ভার্ব আমাদের মনে থাকে। সো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এটা তো আছেই। এরপর আছে মাস্ট, এরপর আছে মাস্ট, অট টু, গোয়িং টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রেদার, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, need এবং dare। সো এই সবগুলো ভার্ব আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, বিকজ যদি আমরা এই ভার্বগুলো ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য গ্রামারের পরবর্তী অংশটুকু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করছি যে প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি আমাদের সকলে মনে থাকবে, আর মনে না থাকলে আমরা কয়েকবার পড়বো, পড়ে জিনিসগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করব। আর আমরা এই যেভাবে আমরা এখানে স্লাইড দেখিয়েছি ঠিক সেভাবে তুমি অবশ্যই তোমাকে হ্যান্ড নোট করে ফেলবা, তাহলে তোমার জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে, পড়াগুলো আরো বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এখন আমরা যাব পরবর্তী স্লাইডে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার বলছিলাম 3 প্রকার, সো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এটা যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের না পড়লেও চলবে, তারপরও আমরা যদি একটু পড়তেছি তাই একটু আলোচনা করছি আমরা। তুমি বেসিক্যালি এটা এইচএসসি এবং অ্যাডমিশন যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো একটু ভালো করে আমরা জানি যে এগুলো কি কি। ওকে, প্রথমে আসি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব জানা খুবই সহজ, তোমাদের খুবই টেনশন করার দরকার নেই, ছোট একটা কাজ করবে, সেটা হচ্ছে একটা এই বাক্যটা দিয়ে খেয়াল করো। শি সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, আর চকলেটস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাবজেক্ট এই ভার্বটার পরে লাভস এর পরে একটা অবজেক্ট আছে, তাই না? আবার এখানে খেয়াল করো, শি স্লিপস আর্লি, তো শি হচ্ছে সাবজেক্ট, স্লিপস হচ্ছে ভার্ব, আর্লি কি অবজেক্ট? আর্লি তো অবজেক্ট না, কারণ আমরা জানি অবজেক্ট হতে হলে আমরা ভার্বকে প্রশ্ন করব। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি এটা, যে কোন একটা সেন্টেন্সের অবজেক্ট কে, সেটা হচ্ছে ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি এবং এরপর যদি আমরা অ্যান্সার পাই, সেই অ্যান্সারটাই হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এখন তুমি দেখো, শি লাভস হোয়াট, শি লাভস চকলেট, আমরা আনসার পাচ্ছি এখানে, তাই চকলেট হচ্ছে অবজেক্ট। আবার শি স্লিপস হোয়াট, সে ঘুমায়, কি ঘুমায়, আমরা যদি হোয়াট দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি না। আবার যদি প্রশ্ন করি হুম দ্বারা, শি স্লিপস হুম, সে কাকে ঘুমায়, তাও আমরা আনসার পাচ্ছি না, দ্যাট মিন্স এখানে কোনো অবজেক্ট নাই। তার মানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভার্বের পর অবজেক্ট আছে, আরেকটা ভার্বের পরে অবজেক্ট নাই। সো যেই ভার্বটার পরে অবজেক্ট আছে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সহজ হিসাব। আর যেই ভার্বের পরে অবজেক্ট নাই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, খুব সহজ সিম্পল নিয়ম, যে যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আশা করছি সবাই ক্লিয়ার, কোন সমস্যা হওয়ার কথা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের পরে আমরা এখন জানবো লিঙ্কিং ভার্ব। তো প্রথমে জানবো লিঙ্কিং ভার্ব জিনিস আসলে কি। ঠিক আছে, সো দেখি যে ভার্বগুলো সেন্টেন্সে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে লিঙ্ক বা সংযোগ তৈরি করে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে কোন ভার্বগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক তৈরি করে, এই ভার্বগুলো একেবারেই ফিক্স। সো আমরা সরাসরি আগে ভার্বগুলো দেখে ফেলি সেগুলো কোন ভার্ব। দেখো এখানে দেওয়া আছে লিস্ট অফ লিঙ্কিং ভার্বের মধ্যে বি, বি বলতে এখানে বোঝানো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদেরকে। এবারে অ্যাপিয়ার, ফিল, বিকাম, গো, গ্রো, কিপ, লুক, sound, smell, stay, seem, taste, run, turn, prove, remain ইত্যাদি। সো এই ভার্বগুলো হচ্ছে মোস্ট কমন লিঙ্কিং ভার্ব। সো আমরা যদি এগুলি মনে রাখি আমাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এগুলো একটু মনে রাখবো যে এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এই ভার্বগুলো কি করে, এই ভার্বগুলো যে কাজটা করে সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই ভার্বগুলোর পরে সবসময় একটা কমপ্লিমেন্ট বসে। কি বসে? কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা মেবি ফার্স্ট ক্লাসে বলেছি, তাও একটু আবার বলতেছি। সেটা হচ্ছে এই যে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা বসে সেন্টেন্সের, সেই অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সহজ কথা, লিঙ্কিং ভার্বের পরে যে অংশ তাকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো লিঙ্কিং ভার্বটা কি, এই যে এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরেকটা সহজ উপায় আছে লিঙ্কিং ভার্বটা মনে রাখার, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বকে সবসময় ইজ দ্বারা রিপ্লেস করা যাবে। কি দ্বারা বলছে? ইজ দ্বারা। যেমন দেখো, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। সো আমরা এখানে টেস্টকে বাদ দিয়ে ইজ লিখি, হানি ইজ সুইট,
তাও সেন্টেন্সটা কিন্তু অর্থ কোনো পরিবর্তন হয় নাই, সহজেই টেস্টকে ইজ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। ঠিক আছে, সো মনে রাখবা সবগুলো লিঙ্কিং ভার্বকে সব সময় ইজ দ্বারা রিপ্লেস করা যাবে। যেমন আরেকটা বাক্য দেখো, she looks beautiful. ওকে, সো she looks beautiful, এই লুকসটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, কারণ আমরা জানি এটা কখনো অবজেক্ট হবে না, কারণ অবজেক্ট হওয়ার জন্য অবশ্যই নাউন নিতে হবে। অবজেক্ট যে হবে তাকে অবশ্যই কি হতে হবে, নাউন বা প্রোনাউন নিতে হবে। যেটা এখন বিউটিফুল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সো এটা অবজেক্ট হতে পারবে না। তো যেহেতু এটা অবজেক্ট না, তাহলে তার পরিচয় হবে কমপ্লিমেন্ট। ওকে, সো খেয়াল করে দেখো, she looks, এই লুকস যদি আমি ইজ লিখি তাহলে কি হবে, she is beautiful, একই কথা, সে সুন্দর। ঠিক আছে, সে দেখতে সুন্দর বা সে সুন্দর। সো খুব সহজে আমরা লিঙ্কিং ভার্ব গুলোকে ইজ দ্বারা রিপ্লেস করতে পারতেছি। যে ভার্বকে ইজ দ্বারা রিপ্লেস করা যাবে সেটাই হবে লিঙ্কিং ভার্ব। সো আশা করছি লিঙ্কিং ভার্ব জিনিসটা আমাদের সবারই ক্লিয়ার। এই মুহূর্তে না বুঝলে কোনো অসুবিধা নাই, এটা শুধুমাত্র প্রয়োজন হয় বেসিক্যালি অ্যাডমিশনের সময় প্রয়োজন হয়, আদারওয়াইজ এসএসসি বা এইচএসসি তে আমাদের এই টপিকটা খুব বেশি প্রয়োজন হয় না। বাট জেনে থাকলে ভালো, আমাদের গ্রামারটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এরপর আমরা যে অংশটুকু পড়বো আজকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। আমরা প্রথমে পড়ছিলাম যে ফাইনাইট এবং নন ফাইনাইট সংখ্যাটা, যে টেন্স পরিবর্তন করলে যে ভার্বটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সো এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। সো প্রথমে দেখবো জিরান্ড জিনিসটা আসলে কি। জিরান্ড কি, দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে যদি নাউনের কাজ করে তবে তাকে জিরান্ড বলে। ঠিক আছে, তাহলে দুটো কাজ হতে হবে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এবং সেটা সেন্টেন্সে বসবে নাউন হিসেবে। যেমন দেখো, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। সো খেয়াল করে দেখো, ওয়াকিং এটা হচ্ছে ভার্ব, ওয়াকটা হচ্ছে ভার্ব, এরপর আইএনজি বসছে। ঠিক আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, এরপরের কথা কি বলছে, যদি নাউন হিসেবে সেন্টেন্সে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ওয়াকিং হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্টের স্থানে সবসময় নাউন বা প্রোনাউন বসে। সো যেহেতু এখানে ওয়াকিং বসছে, তাহলে ওয়াকিংটা এখানে কাজ করতেছে, বসছে কার জায়গায়, নাউনের জায়গায়, তার মানে ওয়াকিং শব্দটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে একটা জিরান্ড। সেম ভাবে এখানে তুমি খেয়াল করে দেখো, she loves swimming, সো she সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, আর সুইমিং হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, আর অবজেক্টে কি বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে। আর আমরা জানি অবজেক্টের জায়গায় সবসময় হয় নাউন বসে, না হয় প্রোনাউন বসে। সো যেহেতু নাউন বা প্রোনাউনের জায়গায় একটা ভার্ব প্লাস আইএনজি বসছে, তাই এই ভার্ব প্লাস আইএনজি পরিচয় হয়ে যাবে জিরান্ড। ওকে, সো আশা করতেছি যে জিরান্ড তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং চিনবা আশা করি ইনশাআল্লাহ সেন্টেন্সের মধ্যে। ওকে, এরপর দেখো ইনফিনিটিভ, এটি তাও সহজ। সেটা কি, দেখো ভার্বের পূর্বে টু যুক্ত হলে তখন তাকে ইনফিনিটিভ ভার্ব বলে। ঠিক আছে, যেমন দেখো, she wants to buy, সো বাই একটা ভার্ব, তার আগে একটা টু যুক্ত হয়েছে, তাই না? সো এই টু বাই এটা হচ্ছে ইনফিনিটিভ। সেম ভাবে দেখো, she loves to swim, সো এই সুইমটা হচ্ছে একটা ভার্ব, তার আগে এখানে টু যুক্ত হয়েছে, সো টু সুইম এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। যখনই আমরা দেখবো যে টু প্লাস ভার্ব, তবে তখনই সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ভার্ব, তাকে আমরা ইনফিনিটিভ বলবো সবাই তখন। ঠিক আছে, এবার আসো পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি দেখো ভালো করে। পার্টিসিপল হলো ভার্বের এমন একটা ফর্ম যা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। মানে পার্টিসিপল সবসময় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এটা কিন্তু ভার্বের একটা ফর্ম, কিন্তু সেন্টেন্সে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন দেখো, আই স এ ফ্লাইং বার্ড। খেয়াল করে দেখো, এই যে ফ্লাইং বার্ড, এখানে আসছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আমরা একটু আগে বলছিলাম ভার্ব প্লাস আইএনজি হলে সেটা কি হবে, জিরান্ড হবে, যদি সেটা সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে। ওকে, কিন্তু এখানে খেয়াল করে দেখো, এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি, এখানে এর নাউন হচ্ছে, বার্ডটা হচ্ছে নাউন, সো নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি বসছে, দ্যাট মিন্স পাখিটা কেমন, উড়ন্ত। ঠিক আছে, সো ফ্লাইং শব্দটা দ্বারা এই নাউনটাকে মডিফাই করা হচ্ছে। তার মানে ফ্লাইং শব্দটা দ্বারা এখানে সেন্টেন্সকে এই নাউন ভার্বটাকে মডিফাই করা হচ্ছে, সে কারণে এটার পরিচয় হয়ে যাবে এখন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ আমরা জানি নাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এখানে ভার্ব প্লাস আইএনজি কাজ করতেছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, তাই এটার পরিচয় হবে পার্টিসিপল। আর এই যে ভার্ব প্লাস আইএনজি, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড দেখতে একই রকম, পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, আর জিরান্ড কাজ করবে সেন্টেন্সে নাউন হিসেবে। ওকে, এবার একটা বাক্য দেখো, মাই ফাদার ইজ
স্যাটিসফাইড উইথ মাই প্রোগ্রেস। সো এখানে স্যাটিসফাইড এটা হচ্ছে ভার্বের V3 ফর্ম বা ভার্বের ইডি ফর্ম, অর্থাৎ যাকে আমরা V3 বা পাস্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, সো এটা আমার বাবা স্যাটিসফাইড, সন্তুষ্ট। ঠিক আছে, খেয়াল করো ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর আমরা বলছিলাম লিঙ্কিং ভাবে পরে যে বসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অথবা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে লিঙ্কিং ভাবে পরে এখানে বসছে ভার্ব প্লাস ইডি, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। তো সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। ওকে, এরপর দেখো হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ওয়েন্ট টু হসপিটাল, মানে নিউজটা শুনে সে হসপিটালে গিয়েছিল। সো এখানে যে হ্যাভিং হার্ড আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং, এই হ্যাভিং এটাও একটা পার্টিসিপল, এটা হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব আইএনজি, হ্যাভ প্লাস আইএনজি। সো এই যে হ্যাভিং জিনিসটা এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তার মানে পার্টিসিপল তিন প্রকার পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেন্টেন্সে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস ইডি অথবা V3 যাকে বলি আমরা, কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে। আর হ্যাভিং হার্ড, এই যে হ্যাভিং শব্দটা হচ্ছে এখানে হ্যাভিং যদি একটাই শব্দ আছে যেটা পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ড আর নাই হ্যাভিং ছাড়া। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল একটাই শব্দ সেটা হচ্ছে হ্যাভিং। ওকে, সো আশা করছি পার্টিসিপেল বিভিন্ন প্রকারভেদ গুলো আমরা এই মুহূর্তে পড়ে ফেললাম। সো আমাদের নন ফাইনাল পড়া শেষ। সো আশা করছি আমাদের টপিকটা শেষের দিকে, আর খুব বেশি কিছু বাকি নেই হোপফুলি। সো দেখে আর কিছু বাকি আছে কিনা, না নেই। সো ইনশাল্লাহ আশা করছি এই টপিকের মধ্যে সবার ক্লিয়ার হয়েছে। আর যদি কারো কোনো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবো আমরাও এটা অ্যান্সার দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নিয়ে। সো সে পর্যন্ত সব ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।